প্রথমে যে কোশ্চেনটা এসছে আমার কাছে যে এএনএম ট্রেনিং চলাকালীন যে বুকগুলো পড়তে হবে তার উপর কোনো এক্সাম হয়, আর এক্সাম হলে সেটা ডেসক্রিপশন না অবজেক্টিভ টাইপ এক্সাম হয়। এএনএম ট্রেনিং করার সময় সব বইগুলো কি ইংলিশে পড়তে হয়? এএনএম ট্রেনিং করতে করতে কলেজ করা যায়, পলিটেকনিক করা যায়? এএনএম বেসড নাকি জিএনএম বেসড একটু বলো প্লিজ। দিদি, আমার অ্যাড্রেস পৌরসভাতে, আমি কি এএনএম করতে পারবো? এএনএম এ ফর্ম ফিল আপ করতে কি কি ডকুমেন্টস লাগে? দিদি, আমি এইচএস পাস, তোমাকে দেখে এএনএম করার ইচ্ছে, আমি কিভাবে এএনএম এর জন্য প্রিপারেশন নেব প্লিজ একটু বলো। এএনএম ট্রেনিং চলাকালীন কি কোনো রকম বেতন পাওয়া যায় কিনা? তো হ্যাঁ, আজকে আমি এই সমস্ত কোশ্চেনগুলো এবং তার সঙ্গে আরও কিছু কোশ্চেন আছে যেগুলোর অ্যান্সার করব এই ভিডিওতে। তো তাই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে, আর তোমাদের রিকোয়েস্টেড একটা ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি। তো চলো না দেরি করে ভিডিওটা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী, আমি আফটার এএনএম ট্রেনিং এখন একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে নিযুক্ত আছি। তো চলো ভিডিওটা এবার শুরু করি। তো প্রথমত আমি এই ভিডিওতে দুটো কোশ্চেনকে বেশি গুরুত্ব দেবো, সেটা হচ্ছে এএনএম বেসড নাকি জিএনএম বেসড, এবং তার পাশাপাশি প্রিপারেশন কীভাবে তোমরা নেবে সেই দুটো টপিকে আমি শেষে গিয়ে কথা বলবো। তার আগে তোমাদের যে এই ছোটো ছোটো কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার করে নিই। চলো, প্রথমে যে কোশ্চেনটা এসছে আমার কাছে যে এএনএম ট্রেনিং চলাকালীন যে বুকগুলো পড়তে হবে তার উপর কোনো এক্সাম হয়, আর এক্সাম হলে সেটা ডেসক্রিপশন না অবজেক্টিভ টাইপ এক্সাম হয়। তো তোমরা যারা এএনএম ট্রেনিং সম্পর্কে জানতে চেয়েছো যে এএনএম ট্রেনিংটা কী, এই ট্রেনিংয়ে কী হয়, কেমন এক্সাম হয়, বুক কেমন, সিলেবাস কেমন, তো তাদেরকে আমি একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, তোমরা এই ভিডিওটা প্লিজ গিয়ে চেক আউট করো। এই যে ভিডিওটা, এটা আমি যখন আমার ট্রেনিং চলছিল তখনই করেছি। আমাদের কেমন টাইপের এক্সাম হয় সবটা ওখানে ক্লিয়ারলি বলা আছে এবং তোমরা বুঝতেও ভালো পারবে। এখানে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যায় ভিডিওটা, তবুও এখানে আমি শর্টে বলে দিচ্ছি যে তুমি যে বলেছো ডেসক্রিপশন অবজেক্টিভ, আমি তোমাদের একটা কথা বলে যাই, এএনএম ট্রেনিং শুধুমাত্র অবজেক্টিভ বা ডেসক্রিপশনে যে কোয়েশ্চেনে এক্সাম হবে সেটা নয়, তার ওপর আরও অনেক বেশি এক্সাম হয় আমাদের ট্রেনিংয়ে। তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে, হেলথ টক দিতে হবে, তোমাদেরকে ভাইভাতে বসতে হবে এবং অনেকগুলো করে এক্সাম হয়, আর এক্সামগুলো কিন্তু অনেকটাই টাফ হয়। তো আশা করছি তোমরা সবটা বুঝতে পারবে। তোমরা প্লিজ এই ভিডিওটা একবার চেক আউট করো, এখানে পুরো এক্সাম প্যাটার্ন কী কী করতে হয়, কোন বছর কতগুলো এক্সাম হয় সব কিছু বলা আছে। তো তোমরা প্লিজ চেক আউট করো এই ভিডিওটা। তুমি যে কোশ্চেনটা করছো তাকে একটা কথাই বলার যে অবজেক্টিভ আর ডেসক্রিপশনের উপর আমাদের এক্সাম থেমে থাকে না, আরও 2-3টে এক্সাম আমাদের এক্সট্রা হয়। তার উপর থাকে আমাদের হেলথ টক এবং তার সাথে প্র্যাকটিক্যাল, ভাইভা, প্রচুর কিছু হয়। তোমরা এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তোমরা নেক্সট যে কোশ্চেনটা করেছো এএনএমদের কত বছর পর পোস্টিং হয়। তো এএনএমদের কত বছর পর পোস্টিং হয় এটা কিন্তু ডিপেন্ড করছে বিভিন্ন ব্যাচের ওপর। তো আমাদের হয়েছিল ট্রেনিং করার 1.5 মাসের মাথায় জব। আমাদের পরে যারা ব্যাচ ছিল তারা কিন্তু অনেক দিন বসেছিল, প্রায় 1 বছর পেরিয়ে তারা কিন্তু বসেছিল, তারপরে তাদের পোস্টিং হলো। আমাদের আগের ব্যাচ যারা ছিল তাদের কিন্তু 1 বছরের মধ্যে পোস্টিং হয়েছে। তার আগে দেখতে গেলেও কিন্তু সেম, এবং অনেক আগে দেখতে গেলে তখন কিন্তু একটু আলাদাভাবে পোস্টিং হতো। তো তোমরা যদি ডিটেলসে চাও সেই আগে থেকে কবে কেমন পোস্টিং হতো, তাহলে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। তো এএনএমদের কত বছর পর পোস্টিং হয় এটা কিন্তু একদম যে অ্যাকিউরেট বলে দেবো 6 মাস পর, 2 মাস পর, এমন বলা যায় না। আমাদের কিন্তু প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা সময় পোস্টিং হয়। তো এটা বলবো শুধু যে পোস্টিং হবেই, তুমি যদি একবার ট্রেনিংটা কমপ্লিট করো জব তুমি পাবেই কিন্তু। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ট্রেনিংয়ের সময় কি সব বই ইংলিশে পড়তে হয় প্লিজ বলো। তো দেখো, আমি তো 2021-23-এর ব্যাচ ছিলাম, তখন আমাদের ইংলিশে বই ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা বই প্রোভাইড করেছিল। বাট এখন অনেক জায়গায় আমি অনেক বোনদের সঙ্গে কানেক্ট হচ্ছি, তারা বলে যে তাদের ইনস্টিটিউটে বাংলা বই নেই। তো আমাদের সময় বাংলা ইংলিশ মিক্সচার করেই ছিল, বাট এখন শুনছি যে শুধুমাত্র ইংলিশে পড়ানো হয় এবং কিছু কিছু স্কুল আছে সেখানে এখনও বাংলা বই প্রোভাইড করা হয়। এই কমেন্টটা প্রচুর আসে আমার কাছে, অনেক বছর ধরে আমি পাচ্ছি। এএনএম ট্রেনিং করতে করতে কলেজ করা যায়, পলিটেকনিক করা যায়, এইটার আমি আজকে খুব সুন্দর করে তোমাদেরকে অ্যান্সার করব। তো দেখো, আমি নিজে পলিটেকনিকে ভর্তি হয়েছিলাম এএনএম ট্রেনিংয়ে চান্স পাওয়ার আগে। আমি নিজে কলেজেও ভর্তি হয়েছিলাম এই ট্রেনিংয়ে চান্স পাওয়ার আগে। বাট আমি ট্রেনিংয়ে যাওয়ার পরে আমি পলিটেকনিকও কন্টিনিউ করতে পারিনি, না কলেজ কমপ্লিট করতে পেরেছি, কিচ্ছু পারিনি। তো শুধু তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা ভাবছো যে এএনএম ট্রেনিংটা করবো পাশাপাশি আমি কলেজটা কমপ্লিট করবো, তাদেরকে একটা কথাই বলা, যতটা সহজ তোমরা ভাবছো ট্রেনিং কিন্তু মোটেও অত সহজ নয়। তোমরা এই 2 বছরের ওপর ডিপেন্ড করে কিন্তু সারা জীবনের জন্য একটা জব পেয়ে যাবে, একটা সিকিউরিটি পেয়ে যাবে। তো এইটুকুনি মাথায় রাখবে যে কোনো ট্রেনিংই আমার মনে হয় না যে ইজি হয়, সব ট্রেনিংই কিন্তু কঠিন হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো
তো ট্রেনিং কিন্তু একেবারে ইজি নয়। তো তুমি ট্রেনিংয়ে গিয়ে তুমি নিজের সেলফ কেয়ার করার মতো টাইমটুকু পাবে না। তো তুমি কীভাবে আর কলেজ করবে বা পলিটেকনিক করবে, এইটুকুনি শুধু বলবো যে ট্রেনিংয়ে গেলে তোমার সকাল থেকে সন্ধে কখন হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। এনএম ট্রেনিংয়ে একবার ঢুকলে, শুধু এনএম না, জিএনএম ট্রেনিং বলো, বিএসসি ট্রেনিং বলো, সব ট্রেনিংয়ে একবার যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে সেই ট্রেনিং পাশাপাশি তুমি আর কোনো কিছুই করতে পারবে না। এটাই বলার। যতটা ইজি ভাবা যায় অতটা নয় ট্রেনিংয়ে গেলে তোমরা সবটা বুঝতে পারবে যে কীভাবে তোমাদের দিন রাত পার হয়ে যাচ্ছে। কমিউনিটি ডিউটি, হাসপাতাল ডিউটি, ক্লাস, ভাইভা, প্র্যাকটিক্যাল, প্রচুর কিছু হয় এবং তোমরা গেলে সেটা বুঝবে। শুধু এটা বলবো যে কখনোই সম্ভব নয় এনএম ট্রেনিংয়ের সঙ্গে কলেজ কমপ্লিট করা, কখনো নয়। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। তো একজন কোশ্চেন করছে, দিদি 2026-এ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে? তো অলরেডি কিন্তু নোটিশ যেটা পাবলিশড হয়ে গেছে যে কবে থেকে এক্সাম, কবে থেকে ফর্ম ফিল আপ। তো এই হচ্ছে নোটিশ, তোমরা একবার দেখে নাও। এইটুকুনি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম যে এবছর এক্সামটা হবে। তো দেখো এক্সাম কিন্তু হচ্ছে, তোমরা ভয় পেও না, আগামী কিছু বছর কিন্তু এক্সাম হবে। আমি যেটুকুনি দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো নেক্সট যারা কোশ্চেন করছো, দিদি আমার অ্যাড্রেস পৌরসভাতে, আমি কি এনএম ট্রেনিং করতে পারবো? তো এই কোশ্চেনটাও আমি অনেকবার পেয়েছি। তো সেই বোনকে বলবো আমি যে আগে আমাদের এই রুলসটা ছিল যারা শুধুমাত্র পঞ্চায়েত এরিয়া থেকে বিলং করে তারাই এনএম ট্রেনিংটা করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। বাট কিছু বছর আগে থেকে এই রুলসটা চেঞ্জ হয়েছে। এখন পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে তুমি যেখান থেকে বিলং করো না কেন, তুমি কিন্তু এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপরে যে কোয়েশ্চেন করেছো যে 2026-এর এক্সাম ডেট কি চেঞ্জ হবে না? তো এটা আমি কি করে বলবো বলো, এটা সত্যি আমি জানি না। বাট হ্যাঁ, যেটা দেখলাম খুবই অল্প সময়, তোমাদের জুনের দিকে এক্সাম হচ্ছে আর ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের এপ্রিলের দিকে, মানে খুবই স্বল্প সময় তোমাদের হাতে আছে। বাট এমনটা কখনো হয়নি, এবার কেন হচ্ছে সত্যি বুঝতে পারছি না। তো দেখা যাক, তোমরা পজিটিভ থাকো, তোমরা প্রিপারেশন নিয়ে যাও। আমি বলবো যে তোমরা যারা ভয় পাচ্ছিলে যে এক্সামটা হবে কি না, তাদের এই কোশ্চেনগুলো এখন করা হয়তো উচিত নয়, কারণ তোমরা এটা ভয় পাচ্ছে যে এক্সাম হবে কিনা। বাট এখন যখন এক্সামের ডেট মানে দিয়ে দিয়েছে, তখন তোমরা কেন সেটাকে নিয়ে এত ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো দরকার নেই, প্রিপারেশন নাও, এক্সাম দাও। যদি এবছর প্রিপারেশন না ভালো না হয়, অবশ্যই নেক্সট ইয়ারের জন্য আবার ট্রাই করো, বাট হাল ছেড়ো না। যদি তোমাদের প্রিপারেশন না হয়, এটা ভেবো না যে প্রিপারেশন হয়নি, থাক পরের বছর দেবো না। এবছরই তুমি বসবে, তুমি কোশ্চেন প্যাটার্নটা দেখে আসবে, তাও তুমি এক্সামে বসবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। একটা বোন আমাকে কমেন্ট করছে, এই কমেন্টটা দেখে আমার একটুখানি হাসি পেয়েছিল, বাট জানতে নাই পারে, মানুষ করতেই পারে, তো স্বাভাবিক ব্যাপার। তো করেছে, দেখো কোশ্চেনটা হয়তো খুব রিসেন্ট সে এনএম সম্পর্কে জেনেছে, তো হতে পারে। দিদি এনএম ট্রেনিং কি করতে হবে, না করলে জব পাওয়া যাবে না? তো এই কমেন্টটা আমাকে একটুখানি হাসিয়েছিল, বাট হয়তো সে খুব রিসেন্ট এনএম সম্পর্কে জেনেছে। তো বোনটাকে আমি বলবো, না গো, এনএম ট্রেনিং না করলে তুমি এই জবটা করবে কি করে? তুমি এই জবের রেসপন্সিবিলিটি কী করে বুঝবে? তুমি ইঞ্জেকশন দেওয়াটা কোথা থেকে শিখবে? আর যে আমাদের প্রসিডিওরগুলো আছে সেগুলো কী করে শিখবে? বা তুমি লাইফ টাইম জবটা করবে কীভাবে? তোমার যদি কোনো রকম নলেজ না থাকে, তুমি এক্সপিরিয়েন্স যদি না হও, তাহলে কী করে জবটা করবে? তো কোনোভাবেই ট্রেনিং ছাড়া জব পসিবল হবে না, সেটা এএনএমের ক্ষেত্রে বলো আর জিএনএমের ক্ষেত্রে বলো, ট্রেনিং তোমাকে কিন্তু করতেই হবে। তো আরেকজন কোয়েশ্চেন করেছো, 2 বছর ধরে এএনএম ট্রেনিং হবে, ট্রেনিং অবস্থায় বেতন মানে টাকা দেবে না, প্লিজ বলবে। তো এটা ভালো কোয়েশ্চেন করেছো। তো আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি অনেক ভিডিওতে যে হ্যাঁ, আমাদের ট্রেনিং চলাকালীন আমরা প্রত্যেক মাসে 500 টাকা করে পাই, তার বেশি পাই না, শুধুমাত্র 500 টাকা করে পাই। আর এটা যে প্রত্যেক মাসে ঢুকবে এমনটা নয়, হয়তো 6 মাসের একবারে বা 4 মাসের একবারে এভাবে কিন্তু ঢোকে। তো 500 টাকা করে আমরা পাই। তো চলো এরপরে কোয়েশ্চেন হচ্ছে, আমাকে করেছে একজন, তোমাদের হোস্টেলে একটা রুমে কতজন করে থাকতে বলো? তো আমাদের হোস্টেলের যে ব্লগটা আমি করেছিলাম যখন হোস্টেল লাইফে ছিলাম, তো এই যে ব্লগটা তোমরা গিয়ে নিজেরা সবটা দেখে নিতে পারো, সবটা আমি ডিটেলস আলোচনা করেছি, তো তোমরা দেখে নিতে পারো প্লিজ। তো এরপরে একজন বলেছো, দিদি যদি জিএনএম করি তাহলে কি আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে জবগুলো করতে পারবো? যদি পারি তাহলে কি করে পারবো একটু বলো। এই কোশ্চেনটা একটু বোন করেছো। এটার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে যে না, তুমি জিএনএম ট্রেনিং করার পর একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে জব করতে পারবে না গো। এটা হচ্ছে উত্তর, একেবারেই না, সম্ভব নয়। আরেকজন বলেছো, হাই আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, তুমি কি 12-এর পরই জব পেয়েছো? তো তার জন্য বলবো যে এটা আমাকে অনেকেই করেছো। তো আমি আমার যে কিউএনএ ভিডিওটা ছিল সেটা তো আমি শেয়ার করেছিলাম, বাট তবুও তোমরা যখন করেছো আমি আবার বলি। তো আমি আফটার এইচএস আমি এক্সাম দিই আর আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাই। তো হ্যাঁ, আমি 12-এর পরে কিন্তু ট্রেনিংয়ে গিয়েছি, ট্রেনিং করার 2 বছর পরে আমি জব পেয়েছি। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো চলো এইবার বলি এএনএম বেসড নাকি জিএনএম বেসড আর প্রিপারেশনের ব্যাপারটা। তো আমি প্রিপারেশনটাকে বলি, তারপরে আমি এএনএম না জিএনএম বেসড সেটা বলছি। প্রিপারেশনের জন্য আমাকে যারা সবাই বলছো তুমি কবে থেকে প্রিপারেশন নিয়েছিলে সেটা একটু শেয়ার করো। তো
আমার মাইন্ডসেট ছিল যে আমাকে এইচএসের পরেই কিছু একটাতে ঢুকতে হবে, কিছু একটা করতে হবে, যেটা করলে আমি জব পাবো, এটা নিশ্চিত। তো আমি সেভাবেই পড়াশুনো করছিলাম। আমার এইচএসের যে প্রিপারেশান ছিল এক্সামের জন্য প্রচুর ভালো ছিল। আমার এখনও মনে আছে, আমি যখন শুনলাম আমাদের এক্সাম হবে না, আমি প্রত্যেকটা স্যারের কাছে গিয়ে মানে আফসোস প্রকাশ করেছিলাম যে স্যার, আমি এত ভালো করে প্রিপারেশান নিলাম, লকডাউনে প্রত্যেক দিন টিউশনে গিয়ে সমস্ত নোটস বানিয়ে প্রিপারেশান নেওয়ার পর যখন শুনলাম যে এক্সামটা হবে না, প্রচুর ভেঙে পড়েছিলাম যে এবার আমি কি করব। আমি তো ভেবেছিলাম যে এইচএসে একটা ভালো মার্কস নিয়ে পাশ করে আমি নার্সিংয়ে যাব, মানে তখন তো এইচএসের নাম্বারের উপর ডিপেন্ড করে নার্সিংয়ে নেওয়া হতো। তো সেভাবেই আমি প্রথম থেকে মোটিভেট ছিলাম যে আমাকে ভালো করে পড়াশুনো করে আমাকে ভালো একটা মার্কস নিয়ে আফটার 12 আমাকে সেই মার্কসের উপর ডিপেন্ড করে নার্সিংয়ে যেতে হবে। আমার এটা মোটিভেশন ছিল, ভাবে মোটিভেট ছিলাম সারাটা বছর। তো শেষে গিয়ে শুনেছিলাম যে হবে না, তখন ভেঙে পড়েছিলাম। তার কিছুদিন পর আমি জানতে পেরেছিলাম যে হবে না, বাট এক্সাম দিয়ে সে বছর তারপরে নার্সিংয়ের জন্য নেওয়া হবে সে বছর। আমি যখন জানতে পেরেছিলাম যে এই বছর এইচএসের মার্কসের উপর ডিপেন্ড করে তো আর হবে না, কারণ এক্সামটাই হয়নি, এবছর হবে একটা এক্সাম, তারপরে সেই এক্সামের উপর ডিপেন্ড করে আমাদেরকে নেওয়া হবে। তো তখন আমি আমার যে ফ্রেন্ডরা আছে আশেপাশে তাদেরকে বলেছিলাম। কিছু জনার প্যারেন্টস আমাকে ফোন করেছিল, তারা বলেছিল যে হবে না, ভুল শুনেছিস, হতেই পারে না, এরকম পরীক্ষার নাম্বারের উপর ডিপেন্ড করে হয়, এটা কী করে হবে। তো আমি তাদেরকে সরাসরি বলেছিলাম যে এটা হবে, এটা আমি দেখেছি, বা তোমরা বিশ্বাস না করলে সেটা আমার কিছু করার নেই, বাস এইটুকুনি। তারপরে আমি তখন থেকে মানে যেদিন জানতে পেরেছিলাম সেই দিন থেকেই আমি প্রিপারেশন আবার স্টার্ট করেছিলাম, কারণ আমি আগে থেকেই মোটিভেট ছিলাম যে আমাকে নার্সিংই করতে হবে। সেই জন্যই কিন্তু আমি সে বছর জানতেও পেরেছিলাম। অনেকে আমাকে কমেন্ট করেছিল আগেও যে আমরা তো জানতেই পারিনি যে 2021 সালে এক্সাম দেওয়ার পর নার্সিংয়ে নেওয়া হয়েছে। তো তাদেরকে আমি তখনও বলেছিলাম তো এটা তো আর আমার ফল্ট না, তোমরা জানতে পারোনি। যে যেটা করবে আগে থেকে মাইন্ডসেট আছে, সে সবসময় তার আপডেট দেখবে যে এক্সাম হবে কিনা, কীভাবে হবে, যদি এইচএসের ওপর ডিপেন্ড করে না হয় তাহলে কেন হবে না, কীভাবে হবে। তো যারা দেখেছে অবশ্যই তারা জেনেছে, তারা এক্সাম দিয়েছে, চান্স পেয়েছে। যে আমি যবে জেনেছিলাম যে এইচএসের মার্কসের উপর ডিপেন্ড করে নেওয়া হবে না, তারপর থেকে আমি ফুল প্রিপারেশন নিতে আবার শুরু করেছিলাম। আমি টিউশন নিই তখন, মানে আমি এতটাই মোটিভেট ছিলাম যে আমাকে পেতেই হবে, এই মানসিকতা নিয়ে আমি কিন্তু আবার টিউশনে নিই এই এক্সামের জন্য, আবার পড়তে শুরু করি যে না, বাড়িতে থাকলে হয়তো সবসময় মোটিভেট থাকতে পারবো না, আমাকে কিছু একটা গাইডেন্স দরকার। তো সেই জন্য আমি টিউশনে নিয়েছিলাম, সেখানে আমি পড়েছি কিছু মাস। তো যখন আমি টিউশনে নিলাম এবং লকডাউনে প্রত্যেক দিন আমি টিউশন যেতাম, তখন অনেকে বলতো, আমি যেটা আজকে শেয়ার করছি, যে এক্সাম তো হবে না, মানে এইচএস উচ্চ মাধ্যমিক এক্সাম তো হবে না, তাহলে এখন আবার কোন টিউশনে যায়, কিসের জন্য পড়াশুনো করে, যত সব ঢং। মানে এমন করে অনেকে বলেছিল, মুখগুলোও মনে আছে, নামগুলোও মনে আছে। তো আমি তাদেরকে উত্তর দিতে চাই না, তারা উত্তর পেয়ে গেছে। তখন থেকে কিন্তু আমি সেই এক্সামের জন্য আমি প্রিপারেশন নিতে শুরু করি, আমি টিউশনে যাই, এবং আমি যে ফর্ম ফিল আপ করি নার্সিং এক্সামের জন্য, আমি সেটা বাড়িতে বলিনি যে আমি এরকম ফর্ম ফিল আপ করছি, আমি এক্সাম দেবো, কিচ্ছু না। আমি ফর্ম ফিল আপ করছি সেটাও বলিনি, শুধু বাড়িতে বলেছিলাম যে এরকম একটা নার্সিংয়ের এক্সাম হবে, তার জন্য আমি টিউশনটা নিচ্ছি। এছাড়া আমি কখনো কিছু বলিনি। যখন রেজাল্ট বেরোয়, ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাই, এবং চান্স পাওয়ার পর আমি প্রথম 1 থেকে 2 ঘন্টা কাউকে কিছু জানাইনি। তারপর আমি ভাইকে বলেছিলাম, ছোটো ভাই, সে তো বোঝে না কিছু। সে বললো ও, মানে এমন একটা রিয়াকশন, সে তো বোঝে না যে আমি কী পেয়েছি। তারপরে বাড়িতে বলেছিলাম আস্তে আস্তে, তারপরে সবাই জানতে পারলো যে আমি চান্স পেয়েছি। এবং চান্স পাওয়ার পর আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, যেহেতু আমি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিলাম, এবং রীতিমতো আমাদের এলাকা থেকে তখন আমি প্রথম পেয়েছিলাম। এবং যারা পায়নি আরও এক্সাম দিয়েছিল, তাদের বাবা আমার কথা ছিল এমন, ও তো এটার জন্য পেয়েছে, এটা ছাড়া পেতোই না, এটার জন্য সে পেয়েছে ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স। তো আমি চান্স পাওয়ার পরও অনেক কথা শুনেছি যে ট্রেনিং তো কতজন ট্রেনিং করছে, তাই বলে কি সবাই চাকরি পাবে, ট্রেনিং করছে তো করতে দাও না, এরকম প্রচুর কথা শুনেছি 2 বছরে। অনেক ডিমোটিভেট করেছে ফ্যামিলিকে আমার, তবুও আমি বলেছি কারোর কথায় কান দিও না, আমার লাইফ, সবে তো আমার 18 বছর বয়স, 2 বছর নয় ওয়েস্ট হবে, যা হবার হবে, বাট আমি করব। এভাবে আমি চলে যাই বোলপুর, সেখানে ট্রেনিং করি, 2 বছর থাকি বাইরে, এবং তারপরে দেখো জব পাওয়ার পর যখন বাড়ি গিয়ে বসি 1.5 মাস, ওই 1.5 মাসের মধ্যে আমাকে যে কতজন জিজ্ঞেস করেছে কবে চাকরি হবে, কবে পাবি, কবে পাবি, কবে পাবি, আমি জাস্ট বলতাম পাবো, এখন একটু 6 মাস বাড়িতে বসি, কারণ বাইরে থেকেছি, এখন একটু 2-6 মাস বাড়িতে থাকি না, তারপরে পেলে পাবো, এরকম বলেছি। বাট ভগবানের কৃপায় আমরা 1.5 মাসের মাথায় কিন্তু চাকরিটা পেয়ে গেছিলাম। তো এটাই হচ্ছে আমার ফুল স্টোরি। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এবছর যারা প্রিপারেশান শুরু করোনি এখনও পর্যন্ত, আর 2 মাস পর এক্সাম, তাদেরকে বলবো যদি তোমাদের প্রিপারেশান নাও হয় কোনো সমস্যা নেই, তোমরা যাও, বসো, একবার এক্সামটা দেখো, তোমরা জিনিসগুলোকে ক্যাপচার করো, তোমরা দেখো যে কেমন কোয়েশ্চেন প্যাটার্ন হয়, তোমরা দেখো যে কিভাবে কি করতে হয়, রুলসগুলো বোঝো, এইটুকুনি বাস এনাফ। যেহেতু তোমাদের প্রিপারেশন হয়নি, তোমার যেটুকুনি হয়েছে তার উপরে তুমি কিন্তু এবছর বসতে পারো, আমার মনে হয় বসাটা উচিত, তুমি সবটা বুঝতে পারবে, জানতে পারবে।
এরপরে তোমাদের এক্সাম শেষ হলো, তারপর দিন থেকে আমি বলবো তোমরা যারা চাও যে আমি এএনএম ট্রেনিংটাই করবো, এএনএম ট্রেনিং করার পর আমি তোমার মতোই হব, আমি এই ড্রেসটাই পরবো, তাদেরকে বলবো আর কোনো দিকে মাথা দেবে না, আর কোনো দিকে চোখ দেবে না। তোমরা এইটুকুনি শিওর হয়ে যাও যে এক্সাম যখন শুরু হয়েছে কিছু বছর এখন চলবে রানিং, নাহলে কেন দেখো একটা ব্যাচ কিন্তু এখনও পোস্টিং হয়নি, তারপরেও কেন আমাদের ট্রেনিংটা আবার নিচ্ছে বা ট্রেনিংয়ের জন্য আবার নোটিশ বেরিয়ে গেছে। তো এইটুকুনি ভাববে যে এক্সাম কিন্তু হবে, তোমরা সেই দিন থেকে পড়াশোনা শুরু করো এবং এমনভাবে করো যে তুমি এই জবটা নিয়েই ছাড়বে। কারণ আমার মনে হয় যে এই জবের জন্য এবছর নর্মালি প্রিপারেশন নিচ্ছি, পড়ছি, কখনো পড়ছি না, এই চলে পড়ছি, 2 দিন মোটিভেট থাকছি, তারপরে আবার ডিমোটিভেট হয়ে যাচ্ছি, এমন করে পড়ছি, এক্সাম দিতে যাচ্ছি, মার্কস খারাপ হচ্ছে, আবার পরের বছর চেষ্টা করছি, এমন করি। আমার মনে হয় যে আমার লাইফে এটা যায় না। আমার মনে হয় যে আমি যদি টার্গেট নিয়ে থাকি যে আমি এটা করবো, আমি কেন হাল ছেড়ে পড়াশোনা করব? আমাকে এভাবে পড়াশোনা করতে হবে, আমি 6 মাস নেব বা 1 বছর নেব এবং এই 1 বছরে পুরো সিলেবাস কভার করবো। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে এটাই বলবো যে তোমরা সেভাবে প্রিপারেশন নাও না, হাল ছেড়ে প্রিপারেশন নিও না যে এবছর হলো না সামনের বছর দেখবো না, এমনটা নয়। প্রিপারেশন নিলে একদম 8 থেকে 10 মাস নিজেকে শুধুমাত্র ওর মধ্যেই রাখো, সব আনস্টল করে ফেলো, ফেসবুক আনস্টল করে ফেলো, ইনস্টাগ্রাম আনস্টল করে ফেলো, শুধুমাত্র তোমার ইনফরমেশনের জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি সোশ্যাল মিডিয়া ইউজ করো, আর সম্পূর্ণ টাইমটা তুমি পড়াতে দাও। তোমাদের প্রিপারেশনের ব্যাপারে এটাই বলবো যে তোমরা প্রিপারেশন শুরু করার আগে আগের বছরে যে কোয়েশ্চেনগুলো আছে 2021 থেকে যে আমাদের এক্সামটা শুরু হয়েছে সেই পরপর যে কতগুলো এক্সাম হয়েছে সব কোয়েশ্চেনগুলো কালেক্ট করো এবং তার পাশাপাশি তোমাদের যে সিলেবাস সেই সিলেবাস ধরে ধরে পড়াশোনা স্টার্ট করো। আর সবশেষে যেটা বলবো যে গাইডেন্স অবশ্যই দরকার। আমার হ্যাঁ সেলফ স্টাডি করেও হয়, বাট আমরা সবসময় মোটিভেট থাকতে পারি না, আমাদের পরিবারের সিচুয়েশন সবসময় এমন থাকে না যে আমরা মোটিভেট থাকবো। তো আমার মনে হয় তোমরা যদি কোনো একটা কোচিং নাও অবশ্যই বেস্ট হবে, যেহেতু আমি নিজে পার্সোনালি কোচিং নিয়ে তারপরে আমি এক্সাম দিয়েছিলাম, তো কোচিং নিলে বেস্ট হবে। কারণ দেখো ওরা কিন্তু এই যে যত বছর ধরে এক্সামটা শুরু হয়েছে তখন থেকে ওদের কিন্তু ব্যাচ চালু আছে। তো তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাচে কিন্তু অ্যাডমিশন হয়ে যাও, অনলাইন কোর্স নাও, আমি তোমাদের বলছি। তাহলে তোমরা কীভাবে সবসময় মোটিভেট থাকবে, তারা তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশন শেয়ার করবে, তোমাদের মক টেস্ট নেবে বারবার। তো এর ফলে কী হবে, তোমরা প্র্যাকটিসের মধ্যেই থাকবে। আর আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে পেতে, কারণ আমার একটা ফ্রেন্ড আগের বছর পেয়েছে, কোচিং নিয়েছিল সে। তো আমার মনে হয় যে তোমরা সেলফ স্টাডি করে পাওয়া যায়, বাট কোচিং নিলে একটুখানি বেটার হয়, কারণ মোটিভেট থাকতে পারবে, মক টেস্টগুলো দিতে পারবে, সেখানে দেখবে অনেকে পড়াশোনা করছে, তোমারও একটা পড়াশোনা করার জন্য জোর আসবে। তো বা তুমি একটুখানি ওদের সঙ্গে মক টেস্টগুলো দেবে, তুমি দেখবে যে ওদের নাম্বার কেমন হচ্ছে বা তোমার কেমন হচ্ছে। যদি কম হয় তখন তোমার মনে হবে যে না ওরা বেশি করছে, আমি কেন পারছি না। তো আমার মনে হয় যে একটা কোচিং নেওয়া বেস্ট হবে, অনলাইন কোচিং। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কোচিংয়ে কিন্তু অ্যাডমিশন নিয়ে যেতে পারো। এতদিন ধরে যে এক্সামগুলো হয়েছে প্রত্যেকটার কোয়েশ্চেন তোমরা কালেক্ট করো, দিয়ে তোমরা একটা কোচিং নাও এবং তারা যেভাবে তোমাকে গাইড করে অবশ্যই তোমরা সেভাবে পড়াশোনা করো এবং মক টেস্ট দাও প্রত্যেক দিন। তারপরে তোমরা কোনো প্র্যাকটিস সেট নিয়ে সেটা প্র্যাকটিস করো, আশা করছি কিন্তু খুব খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো এটাই ছিল প্রিপারেশন নেওয়ার জন্য। এবার বলি এএনএম বেস্ট নাকি জিএনএম বেস্ট, এই নিয়ে কিন্তু আগের বছর একটা ভিডিও আছে আমার, এই দেখো এই ভিডিওটা। তো তোমরা কিন্তু চাইলে দেখতে পারো, আমি সমস্তটা এখানে ক্লিয়ার করে দিয়েছি। কারণ আজকে এই ভিডিওটা যদি লং করি অনেকটা লং হয়ে যায় ভিডিওটা। বাট তোমরা যদি চাও না দিদি এবছর তুমি বলো, তুমি এবছর 2 বছর এক্সপিরিয়েন্স করার পর কি বলছো সেটা বলো যে এএনএম সত্যি বেস্ট নাকি জিএনএমটা ভালো, তাহলে আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও করার। বাট এখানে আর বললে অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওটা, তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের বলছি এএনএম বেস্ট নাকি জিএনএম বেস্ট। চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে।